আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নাও। আশা করি ভালো আছো। সবসময় ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, এই কামনাই করি। প্রিয় শিক্ষার্থীরা, বাংলাদেশ বিশ্ব পরিচয়ের অধ্যায় 14 টেকসই উন্নয়ন অভিষ্ট এসডিজি। তাহলে আজকে আমাদের পড়ার বিষয় টেকসই উন্নয়ন অভিষ্ট, অধ্যায় হচ্ছে 14, পাঠ হচ্ছে 1। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বই, কলম, খাতা নাও আর অধ্যায় 14 চলে আসো, পৃষ্ঠা নাম্বার 144। প্রিয় শিক্ষার্থীরা, আমি খুরশিদ হামিদা, সহকারী শিক্ষক, ডাক্তার খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। তোমরা দেখতে পাচ্ছ বাংলাদেশের প্রেক্ষাপটে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়নের গুরুত্ব। প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো, প্রেক্ষাপট হচ্ছে বাংলাদেশ, কে ঘোষণা দিয়েছে? জাতিসংঘ। কি ঘোষণা দিয়েছে? টেকসই উন্নয়নের অভিষ্ট, এবং এটার যে গুরুত্ব বাংলাদেশে, সেটা নিয়ে আজকে আমরা পড়াশোনা করব। এই ক্লাসটা আমরা এটা নিয়েই করব। শিক্ষার্থীরা, টেকসই উন্নয়ন অভিষ্ট যদি পড়তে যাই, তার পিছনের দিকে তাকালে আমরা দেখতে পাবো জাতিসংঘ, আর একটু পিছনের দিকে তাকালে দেখবো ইউএনডিপি। তাহলে জাতিসংঘ কি? জাতিসংঘ নিয়ে আমরা এর আগে অনেক পড়াশোনা করেছি। জাতিসংঘ হচ্ছে 1945 সালে বিশ্ব শান্তির প্রতিষ্ঠার উদ্দেশ্যে গঠিত হয়েছিল। আর ইউএনডিপি হচ্ছে জাতিসংঘের একটি অঙ্গ সংস্থা। এটি উন্নয়নমূলক কাজ করে থাকে। বাংলাদেশে বিভিন্ন জায়গায় ইউএনডিপির অনেক কার্যক্রম অনেক আগে থেকেই এখানে প্রচলিত আছে। এই নিয়ে আমরা কিন্তু পঞ্চম শ্রেণী থেকেও ইউএনডিপি নিয়ে অনেক পড়াশোনা করেছি। তাহলে টেকসই উন্নয়ন অভিষ্ট পড়তে গেলে আমাদের জাতিসংঘ এবং ইউএনডিপি সম্পর্কে কিছু জানা প্রয়োজন আছে। আমি জাতিসংঘ সম্পর্কে তোমাদের আরেকটু বলছি। 1945 সালে 24 অক্টোবর আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা লাভ করে বিশ্বের সর্ববৃহৎ আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘ। সংস্থাটি এখন 193টি দেশে প্রতিনিধিত্ব করে। শিক্ষার্থীরা, পৃথিবীর স্বাধীন রাষ্ট্রের অধিকাংশ দেশই কিন্তু জাতিসংঘের সদস্য। আমাদের পৃথিবীকে শান্তিপূর্ণ রাখা ও সকলে মিলেমিশে কাজ করা প্রয়াসে জাতিসংঘ নিবেদিত। জাতিসংঘের উদ্যোগে সম্মিলিত উন্নয়ন প্রচেষ্টার প্রথম পদক্ষেপ ছিল 2000 সাল থেকে 2015 সাল মেয়াদে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য বা এমডিজি অর্জন। শিক্ষার্থীরা, এটা নিয়েও কিন্তু আমরা ষষ্ঠ শ্রেণীতে পড়াশোনা করেছিলাম, আর এমডিজির লক্ষ্যগুলো আমরা অর্জন করেছিলাম। এরপরে এরই ধারাবাহিকতায় 1915 সালের 25শে সেপ্টেম্বরে টেকসই উন্নয়ন অভিষ্ট ঘোষণা করে, যার ইংরেজি সংক্ষিপ্ত নাম হচ্ছে এসডিজি। টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জন এখন আমাদের সময়ের দাবি। শিক্ষার্থীরা, সময়ের দাবি এই জন্যই বলা হচ্ছে, আসলে এই লক্ষ্যগুলো যদি আমরা অর্জন করতে না পারি, তাহলে বিশ্বের উন্নত রাষ্ট্রগুলোর সাথে কিন্তু আমরা তাল মিলিয়ে চলতে পারবো না। আমরা আমাদের নাগরিকদের, বাংলাদেশের নাগরিকদের বিশ্ব নাগরিক করে গড়ে তুলতে পারবো না। তাহলে টেকসই উন্নয়ন অভিষ্ট লক্ষ্যগুলো পূরণ করা এখন আমাদের সময়ের দাবি। শিক্ষার্থীরা, খেয়াল করো, এই টেকসই উন্নয়ন অভিষ্ট এসডিজি এর কিন্তু আরেকটি নাম আছে, সেটি হচ্ছে আমাদের ধরিত্রীর রূপান্তর, টেকসই উন্নয়ন 2030 এজেন্ডা। শিক্ষার্থীরা, টেকসই উন্নয়ন অভিষ্ট পড়তে গেলে টেকসই উন্নয়ন কি এ সম্পর্কে আমাদের জানতে হবে। এই টেকসই উন্নয়ন অভিষ্ট যখন পড়তে যাব, টেকসই শব্দটা বারবার আসবে। এই টেকসই মানে কি, এটি একটি ব্যাপক অর্থে এখানে ব্যবহার করা হয়েছে। আমি একটু তোমাদের আরেকটু সহজভাবে বলি। কোনো কিছু আমরা বানাতে গেলে, নির্মাণ করতে গেলে বারবার কারিগরকে বা মিস্ত্রিকে বলে থাকি যে জিনিসটা তুমি মজবুত করে করবে, টেকসই করে করবে, তাই না? এখন আমরা যেই 17টি গোল বা লক্ষ্যগুলা অর্জন করব, সেগুলো অবশ্যই কি হতে হবে? মজবুত হতে হবে, শক্ত হতে হবে, তবে পরিবেশের ক্ষতি না করে। টেকসই মানে অন্যের ক্ষতি না করে, পরিবেশের ক্ষতি না করে, পারিপার্শ্বিক অবস্থার ক্ষতি না করে আমাকে টেকসই ভাবে উন্নত করতে হবে। এর পরিবেশের ক্ষতি না করে যে উন্নয়নটা হবে, সেটাকে টেকসই বলা হচ্ছে। এই টেকসইটা হবে মানসম্পন্ন, এই টেকসইটা হবে স্থায়ী, এই টেকসইটা হবে দীর্ঘমেয়াদী, দীর্ঘ সময় ধরে যেন আমরা এর কাছ থেকে সুবিধা পাই। এই লক্ষ্য নিয়েই কিন্তু জাতিসংঘ এই 17টি অভিষ্ট আমাদেরকে দিয়েছে। অর্থাৎ পরিকল্পিত একটি রোডম্যাপ বলা যায়। আরো সহজ কথায় বললে বলা যায়, টেকসই উন্নয়ন হচ্ছে একটি সামগ্রিক ধারণা। তাহলে শিক্ষার্থীরা, এই 17টি অভিষ্ট লক্ষ্য অর্জনের মাধ্যমে আমরা একটা দীর্ঘমেয়াদী যেন সেবা পেতে পারি, পরের প্রজন্মে যেন একটি নিরাপদ বিশ্ব পায়, এই জন্যই আমরা এই লক্ষ্যগুলো পূরণের জন্য
কাজ করে যাব। কবির ভাষায় যদি বলি তাহলে বলা যায়, এই বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার। তাহলে বিশ্বকে যদি টেকসই একটি বিশ্ব করতে চাই, টেকসই একটি বাংলাদেশ করতে চাই, তাহলে কবির ভাষায় আমরা বলছি যে আমরা একটি বাসযোগ্য, সবুজ, নিরাপদ, টেকসই বিশ্ব গড়ে তুলব। শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ টেকসই উন্নয়ন অভিষ্ট আমাদের ধরিত্রীর রূপান্তর টেকসই উন্নয়ন 2030 এজেন্ডা। তোমাদের প্রথমে বলেছিলাম টেকসই উন্নয়ন অভিষ্ট, এর আরেকটি নাম হচ্ছে আমাদের ধরিত্রী রূপান্তর। এই কথাটা তোমাদের একটু বলি। ধরিত্রী মানে পৃথিবী, রূপান্তর মানে রূপের পরিবর্তন। পৃথিবী এখন যে রূপে আছে সেই রূপে আমরা দেখতে চাই না। 2030 সালে গিয়ে আমরা এর রূপান্তর ঘটাবো। এই 17টি অভিষ্ট অর্জনের মাধ্যমে এই পৃথিবীর আমরা রূপান্তর ঘটাবো। ধরিত্রী মানে পৃথিবী। এখন যে পৃথিবীটা আছে এই পৃথিবী আর থাকবে না, ওটি একটি নিরাপদ, পরবর্তী প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবী হবে। টেকসই উন্নয়ন 2030 এজেন্ডা। তাহলে টেকসই উন্নয়ন অভিষ্ট গুলার যে এজেন্ডা গুলো দেওয়া আছে, যে 17টি এজেন্ডার কথা বলা হয়েছে, সেই ওগুলোই হচ্ছে এজেন্ডা। যে 17টি অভিষ্ট লক্ষ্য উদ্দেশ্য দিয়েছে সেগুলোকে এজেন্ডা বলা হচ্ছে। এগুলো আমরা 2030 সালের মধ্যে ইনশাআল্লাহ পূরণ করতে সক্ষম হব। তাহলে ধরিত্রী মানে পৃথিবী, রূপান্তর মানে রূপের পরিবর্তন, আর এজেন্ডা মানে হচ্ছে যে অভিষ্টগুলোর কথা বলা হয়েছে, যে লক্ষ্যগুলোর কথা বলা হয়েছে সেগুলোই, যেগুলো ধরে আমরা আস্তে আস্তে কাজ করে যাচ্ছি। শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ এসডিজির মূল উদ্দেশ্য, একটা ছবিও দেখতে পাচ্ছ যে গোলস গুলোর কথা বলা হয়েছে 17টি, সেগুলো এখানে দেওয়া আছে। এই তোমাদের জাতিসংঘ এই টেকসই উন্নয়ন অভিষ্ট 17টি দিয়েছে, সেগুলো শুধু বাংলাদেশের জন্য না, সারা বিশ্বের জন্যই দিয়েছে। উন্নত, অনুন্নত, উন্নয়নশীল সব রাষ্ট্রের জন্যই এই লক্ষ্যগুলো দিয়েছে। 2030 সালের মধ্যে লক্ষ্যগুলা যেন আমরা অর্জন করতে পারি। এখানে তোমাদের আমি আনন্দের সাথে আরেকটি সংবাদ দেই। এই বাংলাদেশ কিন্তু এসডিজি বা টেকসই উন্নয়ন অভিষ্টের লক্ষ্যে সঠিকভাবে, সঠিক পথে এবং সঠিকভাবে এগিয়ে যাচ্ছে এ পর্যন্ত। এই ব্যাপারে জাতিসংঘ কিন্তু একটি ঘোষণা দিয়েছে। আমরা কক্ষপথে আছি, আমরা এখনো আমাদের লাইন থেকে, আমাদের পথ থেকে বিচ্যুত হইনি। আমরা সবাই মিলে এসডিজি অর্জনের পথে এগিয়ে যাচ্ছি, এবং যতটা এই সময়ের মধ্যে যতটা অর্জন করার কথা ততটা অলরেডি আমরা বাংলাদেশ অর্জন করে ফেলেছে। সত্যি এটি একটি আনন্দের বিষয়। এখন আমরা মূল উদ্দেশ্য নিয়ে পড়বো। এসডিজির মূল উদ্দেশ্য হলো বিশ্বের সকল দেশ থেকে দারিদ্র্য নির্মূল করে অর্থনৈতিক, সামাজিক এবং পরিবেশগত উন্নয়ন ও ভারসাম্য আনয়ন। শিক্ষার্থীরা এখানে কিন্তু বারবার ভারসাম্য কথাটা আসবে। আমি পরিবেশের উন্নয়নের মাধ্যমে ভারসাম্যটা আনবো। পরিবেশগত উন্নয়ন, সামাজিক, অর্থনৈতিক, দারিদ্র্য নির্মূল করে। তোমাদেরকে প্রথমেই যেটা বলছিলাম, পরিবেশের ক্ষতি না করে আমি টেকসই উন্নয়নটা করব। তাহলে মূল উদ্দেশ্য হচ্ছে এটাই, ভারসাম্যটা আমাকে আনতেই হবে। আমি উন্নয়ন করব কিন্তু অন্যকে ক্ষতি করে নয়, পরিবেশকে ক্ষতি করে নয়, প্রান্তিক জনগোষ্ঠীকে ক্ষতি করে নয়। উন্নয়নটা হবে ইতিবাচক। আচ্ছা শিক্ষার্থীরা দেখো, 17টি অভিষ্ট, 169টি লক্ষ্যমাত্রা, 16 নয় 169টি লক্ষ্যমাত্রা, 230টি নির্ধারক। জাতিসংঘের সদস্যভুক্ত দেশগুলো একটি সুখী সমৃদ্ধ পৃথিবী গড়ার প্রত্যয় নিয়ে টেকসই উন্নয়নের 17টি অভিষ্ট, 169টি লক্ষ্যমাত্রা, 230টি নির্ধারক স্থির করেছে। মূলত 2016 সাল থেকে জাতিসংঘের সদস্য দেশগুলো তাদের নিজ নিজ দেশের আর্থসামাজিক অবস্থার আলোকে টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনের কাজ শুরু করেছে। বাংলাদেশও এই কার্যক্রম থেকে পিছিয়ে নেই, খুব গুরুত্বের সাথে বাংলাদেশ এই অংশীদারিত্বের দায়িত্ব নিয়েছে। শিক্ষার্থীরা বাংলাদেশ কিন্তু এটাকে খুবই গুরুত্ব দিচ্ছে। আমাদের দেশ ইতিমধ্যে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য এমডিজি অর্জনে সক্ষম হয়েছে। এই লক্ষ্য কিন্তু ছিল 8টি, এটা আমরা অলরেডি অর্জন করে ফেলেছি। এমডিজি অর্জনের সক্ষমতা থেকে বাংলাদেশ কিন্তু নিম্ন মধ্যম আয়ের দেশে অলরেডি পরিণত হয়েছে। শিক্ষার্থীরা দেখো, মধ্যম আয়ের দেশ ডিজিটাল বাংলাদেশ 2021 সাল। বাংলাদেশকে 2021 সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ এবং মধ্যম আয়ের দেশে পৌঁছাতে হলে এসডিজি অর্জন করতে হবে। শিক্ষার্থীরা দেখো, উন্নয়ন কি? আমরা কিন্তু বারবার উন্নয়ন কথাটা বলছি, টেকসই কথাটা বলছি, আবার অভিষ্ট লক্ষ্য এগুলো তো বলছি। তাহলে উন্নয়নটা কি? কোন অবস্থার ইতিবাচক পরিবর্তনটাই হলো উন্নয়ন। শিক্ষার্থীরা খেয়াল করবা, এখানে কিন্তু পরিবর্তনটা হবে ইতিবাচক। যখনই আমি ইতিবাচক পরিবর্তন আনতে পারবো তখন সেটাকে উন্নয়ন ধরবো, আর না হলে কিন্তু এটাকে উন্নয়ন ধরা যাবে না। টেকসই উন্নয়ন হলো একটি সামগ্রিক ধারণা যেখানে মানুষের চাহিদা পূরণ করতে প্রাকৃতিক সম্পদ যথাযথভাবে ব্যবহার হবে, তবে নিঃশেষ হয়ে যাবে না বা ক্ষতি হবে না।
উন্নয়নের ফলাফল বিবেচনা করে ক্ষতিকর প্রভাব প্রমোশনের জন্য আগে থেকেই প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে হবে। তাহলে ক্ষতি যেন না হয় এই জন্য আমরা আগাম ব্যবস্থা নেব। তোমাদেরকে একটা উদাহরণ দেই, ক্ষুধামুক্ত বাংলাদেশ যদি গড়তে গিয়ে অধিক ফসল ফলানো যেমন জরুরি, তেমনি অধিক ফসল ফলাতে গিয়ে অপরিমিত কীটনাশক ব্যবহার স্বাস্থ্য, পরিবেশ, জীববৈচিত্র্যকে ক্ষতিগ্রস্ত করে। এক্ষেত্রে আমরা হয়তো স্বয়ংসম্পূর্ণতা পাবো, কিন্তু টেকসই উন্নয়ন তাকে বলা যাবে না। তাহলে টেকসই উন্নয়নটা কি তোমরা ভালোভাবে এখন বুঝতে পেরেছো। শিক্ষার্থীরা দেখো, উন্নয়নশীল দেশ, উন্নয়নশীল দেশ আমরা কাকে বলবো? যে সমস্ত দেশগুলা উন্নয়নের জন্য ক্রমাগত সংগ্রাম করে যাচ্ছে এই সমস্ত দেশকে বলা হয় উন্নয়নশীল দেশ। আমরা সবাই মাত্র উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত হতে যাচ্ছি। এর জনসংখ্যার তুলনায় আয়তন সীমিত, সীমিত আয়তনে বিপুল জনসংখ্যার ভার বহন করতে অপরিকল্পিত উন্নয়ন প্রক্রিয়া অব্যাহত রয়েছে। এতে জীবন ও পরিবেশে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে জীবন এবং পরিবেশ মারাত্মকভাবে যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেই জন্য আমরা টেকসই উন্নয়নের যে 17টি অভিষ্ট আছে সেগুলো পূরণের মাধ্যমে বাংলাদেশকে একটি নিরাপদ দেশ হিসাবে গড়ে তুলব। শিক্ষার্থীরা তোমরা দেখো, এসডিজি অর্জনের পর যে সুফলগুলা আমরা পাবো, তাহলে আমরা যে সংগ্রামটা করে যাচ্ছি এসডিজি অর্জনের লক্ষ্যগুলো পূরণের জন্য, আমরা সাধারণ জনগণ, সরকার, বেসরকারি সংস্থা মিলে যে কাজগুলো করে যাচ্ছি সেগুলো নিশ্চয়ই একটা সুফল আছে। এখন আমি সুফলগুলো নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করব। প্রথমে দেখো, ধনী দরিদ্র বৈষম্য কমানো এবং টেকসই কৃষি। প্রথম পয়েন্টটা আছে ধনী দরিদ্র বৈষম্য কমানো। সকল পর্যায়ে দারিদ্রতার অবসান হলে সমাজে ধনী দরিদ্র বৈষম্য কমে আসবে। রাষ্ট্র জনগণের মৌলিক চাহিদা পূরণে নিশ্চয়তা বিধান করতে পারবে। শিক্ষার্থীরা, ধনী দরিদ্র বৈষম্য কথাটা যদি একটু ব্যাখ্যা দেই তাহলে তোমাদের বলি, যেমন বাংলাদেশে এমন অনেক মানুষ আছে যাদের বাংলাদেশেও অনেকগুলো বাড়ি আছে, আবার বিদেশেও তাদের ব্যাংক ব্যালেন্সও আছে, বাড়িও আছে। আবার বাংলাদেশে এমন মানুষও আছে সকালবেলা যারা খেয়েছে কিন্তু দুপুরবেলা তারা খেতে পারবে কিনা জানে না। এরকম দরিদ্র জনগোষ্ঠী আছে যারা ফুটপাতে, রাস্তার ধারে, রেল লাইনে বসবাস করে, যাদের মাথার উপর কোনো ছাদ নেই। তাহলে এই যে ধনী দরিদ্র বৈষম্য, এই ধনী দরিদ্র বৈষম্য কমানোর জন্য আমাদের এসডিজির যে লক্ষ্যটা আছে সেটা যদি আমরা পূরণ করি, তাহলে আমাদের মধ্যে যে ধনী এবং গরিবের যে পার্থক্য বা আকাশ পাতাল যে পার্থক্য সেটা অনেকটা কমিয়ে আনা সম্ভব হবে। 2 নম্বরে আছে দেখো, টেকসই কৃষি। টেকসই শব্দটা তো তোমাদের আগেও বলেছিলাম আমি বারবার, এই টেকসই মানে কি। এখন সেই টেকসই কৃষি ব্যবস্থাটা কি দেখো, টেকসই কৃষি ব্যবস্থা বাস্তবায়িত হলে আমাদের পুষ্টির চাহিদা পূরণ হবে, আমরা কর্মঠ সুস্বাস্থ্যের অধিকারী হব, ক্ষুধামুক্ত, দক্ষ এবং সমর্থ জনশক্তিতে পরিণত হব। তাহলে শিক্ষার্থীরা, কৃষি ব্যবস্থাটা যদি টেকসই হয়, মজবুত হয়, পরিবেশকে ক্ষতি না করে যদি আমরা উৎপাদন ব্যবস্থা বজায় রাখতে পারি, তাহলে আমাদের পুষ্টির চাহিদা যেমন মিটবে, পাশাপাশি আমরা কর্মঠ হব এবং সুস্বাস্থ্যের অধিকারী হব। সেই সাথে আমরা দক্ষ এবং পরিপক্ক জনশক্তিতে পরিণত হব। তাহলে টেকসই কৃষিটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এই গোল বা এই অভিষ্টটা আমরা অর্জন করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব। শিক্ষার্থীরা, এরপরে তোমরা 2টো পয়েন্ট দেখতেছো সুফলের, একটা গুণগত শিক্ষা আর একটা জেন্ডার সমতা। নিচে একটা ছবি দেখতে পাচ্ছ, আমাদের যেই টেকসই উন্নয়ন অভিষ্টের যে 17টি লক্ষ্য, সেই লক্ষ্য সমৃদ্ধ একটি লগো দেখা যাচ্ছে। এই ছবিটা তোমাদের বইতেও আছে, বইয়ে 17টি লক্ষ্যের কথা লেখা আছে। তোমরা এগুলো পড়লে, বইটা বাসায় ভালোভাবে পড়লে আরো বুঝতে পারবে। তাহলে আমরা 3 নম্বরে যাচ্ছি, গুণগত শিক্ষা। গুণগত শিক্ষা নিশ্চিত হলে সকলে সচেতন হবে। এই সচেতনতা এদেশের নাগরিকদের বহুমুখী সমস্যার সমাধানে ভূমিকা রাখবে। শিক্ষার্থীরা, আমরা শিক্ষার কথা পড়ি, শিক্ষার হারের কথা পড়ি, শিক্ষিত জনগোষ্ঠীর কথা পড়ি, কিন্তু গুণগত শিক্ষাটা কি? আসলে শিক্ষার্থীরা, গুণগত শিক্ষা সম্পর্কে বলতে গেলে বলতে হয়, গুণগত শিক্ষাটা হচ্ছে এই সার্টিফিকেট নির্ভর কোনো শিক্ষা নয়। যে শিক্ষার মাধ্যমে একজন মানুষ নিজেকে বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তুলবে, একজন সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারবে, সেই শিক্ষাটাকে গুণগত শিক্ষা বলা হচ্ছে। এই গুণগত শিক্ষার মাধ্যমে আমরা আমাদের দেশের যাবতীয় বড় বড় সমস্যাগুলো সমাধান করে আমাদের দেশকে বিশ্বের দরবারে উঁচু স্থানে নিয়ে যেতে পারবো। এরপরে যে পয়েন্টটা দেখো, সেটা হচ্ছে জেন্ডার সমতা। টেকসই উন্নয়ন প্রক্রিয়া অব্যাহত থাকলে জেন্ডার সমতা বিধান, সুপেয় পানি, পয় নিষ্কাশন, জ্বালানি সংকট নিরসন, নবতর উদ্ভাবন, কর্মসংস্থানের সমতা এবং সুযোগ সৃষ্টি হবে। এর ফলে অর্থনৈতিক উন্নয়নে একটা সমতা আসবে। শিক্ষার্থীরা, এই পয়েন্টে দেখো, তোমরা বইয়ের দিকে যদি 146 পৃষ্ঠায় খেয়াল করো,
এখানে এখানে ভারসাম্যের কথা বলা হয়েছে, কর্মসংস্থানের সমতা এবং সুযোগ সৃষ্টির কথা বলা হয়েছে। কর্মসংস্থানে আমরা সমতা সৃষ্টি করব, এই সমতাটা আসবে নারী পুরুষের, ধনী দরিদ্রের সমতার কথা বলা হচ্ছে, তারপরে বর্ণ বৈষম্য রোধ করে এই সমতার কথা বলা হচ্ছে, সমতা এবং সুযোগ দুটোই সৃষ্টি করব। এটার সাথে সুপেয় পানির কথা বলা হচ্ছে। সারা বিশ্বে কিন্তু সুপেয় পানি বা নিরাপদ পানির একটা অভাব রয়ে গেছে, এই অভাবটা আমাদেরকে পূরণ করতে হবে 2030 সালের মধ্যে। আর তোমাদের এই স্লাইডে আমি যেটা লিখলাম জেন্ডার সমতা, জেন্ডার সমতা এটাকে যদি সহজ ভাষায় বলি তাহলে বলা যায় নারী পুরুষ সমতা। এই বৈষম্যটা কিন্তু আদিম যুগের একটি বৈষম্য, আদিমকাল থেকে নারী পুরুষ বৈষম্য চলে আসছে। জাতিসংঘ এই জন্যই জেন্ডার সমতাটাকে 17টি অভিষ্টের মধ্যে লিখেছে। তাহলে আমরা এই নারী পুরুষ বৈষম্য এই ব্যাপারে সচেতন হব, আমরা নিজেরা সচেতন হব, পরিবার যেমন নারী পুরুষ সমতার ক্ষেত্রে সচেতন হবে, সমাজ তেমনি সচেতন হবে, রাষ্ট্র সচেতন হবে, এবং সংবিধানে নারী পুরুষের যে অধিকার, নারী হিসেবে যে অধিকার, সে অধিকারটা সংবিধানেও লেখা থাকবে। আমরা আশা করি এসডিজির লক্ষ্যগুলো পূরণের মাধ্যমে নারী পুরুষের বৈষম্যটা বাংলাদেশ থেকে এবং সারা বিশ্ব থেকে দূর হয়ে যাবে। শিক্ষার্থীরা এরপরে দেখো অবকাঠামো নির্মাণ, কাঙ্ক্ষিত নগরায়ন। তাহলে অবকাঠামো নির্মাণ এবং কাঙ্ক্ষিত নগরায়নে দেখো, অবকাঠামো নির্মাণ, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিভিন্ন পদক্ষেপ গ্রহণ এবং পৃথিবীর অন্যান্য দেশের সাথে সক্ষমতা অর্জন সহজ হবে। বিশেষ করে জীব জগতের মধ্যে ভারসাম্যপূর্ণ অবস্থা, প্রাকৃতিক জীববৈচিত্র্য অক্ষুণ্ণ থাকবে। শিক্ষার্থীরা আমরা প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করব, জলবায়ু পরিবর্তনের যেই এই সমস্যাটা দেখা যাচ্ছে সেগুলোর ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করব, পৃথিবীর অন্যান্য দেশের সাথে সক্ষমতা অর্জন করে এই কাজগুলো আমরা করব। বিশেষ করে জীব জগতের মধ্যে ভারসাম্যপূর্ণ অবস্থা বজায় রাখতে হবে, তাহলে আমরা এই জলবায়ু পরিবর্তনের যে ধাক্কা সেটা সামলে নিতে পারবো। আর অবকাঠামো মানে হচ্ছে রাস্তাঘাট, এই নগরায়ন, বিল্ডিং, এই বিষয়গুলোকে বলা হচ্ছে। এগুলো আমরা এমন ভাবে নির্মাণ করব যেন পরিবেশের ক্ষতি না করে, প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষতি না করে, সাধারণ মানুষের ক্ষতি না করে, এমন ভাবে নির্মাণগুলো আমরা করব যেন সাধারণ জনগণ, ভবিষ্যৎ প্রজন্ম দীর্ঘমেয়াদী এ থেকে সুফল লাভ করতে পারে। অবকাঠামো মানে বড় বড় স্থাপনাগুলোকে অবকাঠামো বলা হচ্ছে। এর পরেরটা দেখো কাঙ্ক্ষিত নগরায়ন। কাঙ্ক্ষিত নগরায়ন, উৎপাদন, ভোগের মধ্যে ভারসাম্য রক্ষা। তিনটা জিনিস, কাঙ্ক্ষিত নগরায়ন, উৎপাদন এবং ভোগ, তিনটার মধ্যে ভারসাম্য রক্ষা করতে হবে। সামাজিক ন্যায় বিচার, সুশাসন, বৈশ্বিক অংশীদারিত্ব, সহযোগিতা প্রভৃতি বিষয়গুলো উন্নয়ন কর্মকাণ্ডে অগ্রাধিকার পাবে। তাহলে এই বিষয়গুলোকে আমরা অগ্রাধিকার ভিত্তিতে কাজগুলো করব। পাশাপাশি নাগরিকদের বহুমুখী সমস্যা সমাধানে সমন্বয়ের ভিত্তিতে কাজ করা সহজ হবে। তাহলে কাঙ্ক্ষিত নগরায়নটা কি? যে আমি যেই নগরটা, আমি যেই শহরটা চাই সেটাই আমার জন্য কাঙ্ক্ষিত। কিরকম? এটি একটি সুন্দর, পরিচ্ছন্ন, পরিষ্কার, পরিকল্পিত একটি নগর হবে। তাহলে এই যেই নগরে কোনো ময়লা থাকবে না, যে নগরে বস্তিবাসী থাকবে না, যে নগরে একটা পরিকল্পিত নগর গড়ে উঠবে, সেই নগরকে এখানে কাঙ্ক্ষিত নগরায়ন বলা হচ্ছে। আমরা এসডিজির লক্ষ্যমাত্রাগুলো অর্জনের মাধ্যমে আমরা কাঙ্ক্ষিত নগরায়নটা করতে পারবো। যে শহরটা আমাদের স্বপ্নের শহর, পছন্দের শহর, সেটা আমরা তৈরি করতে পারবো। শিক্ষার্থীরা এখানে তোমাদের 146 পৃষ্ঠায় বৈশ্বিক অংশীদারিত্ব বলে একটা কথা আছে, তোমরা বইতে গেলেই এটা দেখবে। বৈশ্বিক অংশীদারিত্ব এবং সহযোগিতা প্রভৃতি বিষয়গুলি উন্নয়ন কর্মকাণ্ডে অগ্রাধিকার পাবে। অংশীদারিত্ব, আসলে অংশীদারিত্ব উন্নয়নের সফল ভোগকারী গোষ্ঠী গুলোকে অংশীজন বলা হয়। তাহলে অংশীজনের কিছু দায়িত্ব এবং কর্তব্য আছে। অংশীজনকে আমি এবং তুমি সবাই অংশীজন। তুমি ছাত্রী হিসেবে যেমন অংশীজন, আমি শিক্ষক হিসেবে সেভাবে অংশীজন। তাহলে অংশীজনের কিছু দায়িত্ব এবং কর্তব্য আছে। তাহলে এসডিজি 17টি লক্ষ্যমাত্রা অভিষ্ট যদি পূরণ করতে যাই, তাহলে তোমারও কিছু দায়িত্ব আছে, আমারও কিছু দায়িত্ব আছে। এই সকলে মিলে দায়িত্ব পূরণের মাধ্যমে কিন্তু আমরা লক্ষ্যগুলো বা অভিষ্টগুলো পূরণ করতে সক্ষম হব। আর অংশীদারিত্ব বলতে আরো আমরা বুঝতে পারি অনেকগুলো হাত একসাথে করা, অনেকগুলো মানুষ একত্রিত হওয়া, অনেকগুলো মেধা একত্রিত হওয়া। এর মাধ্যমে কিন্তু আমরা সহজেই যে কোনো কঠিন সমস্যাকে সহজেই সমাধান করতে পারবো। তাহলে অংশীদারিত্ব উন্নয়নের সফল ভোগকারী গোষ্ঠী হচ্ছে অংশীজন। শিক্ষার্থীরা আমরা তাহলে সুফলগুলো সম্পর্কে পড়লাম, এসডিজি 17টি লক্ষ্য সম্পর্কে আমরা জানলাম। তো আমরা আশা করি আমরা এসডিজির লক্ষ্যগুলো অর্জনে সক্ষম হব এবং বাংলাদেশকে একটি সুন্দর স্বপ্নের দেশে পরিণত করব। সেই সাথে বিশ্ব একটি নিরাপদ এবং সুন্দর একটা বিশ্ব হবে, পরবর্তী প্রজন্ম সুস্থ এবং সুন্দরভাবে বেঁচে থাকতে পারবে। শিক্ষার্থীরা দেখো বোর্ডে তোমাদের দুটা
লেখা দেখা যাচ্ছে একটা মধ্যমায়ের দেশ, একটা 2030 সাল। এতক্ষণ তোমাদের যে বক্তব্য গুলো দিলাম আমি, টেকসই উন্নয়ন অভিষ্টের 17টি লক্ষ্য এবং অভিষ্টের কথা বললাম। 2030 সালের মধ্যে যদি আমরা এগুলো পূরণ করতে পারি, তাহলে আমরা চলে যাব কোথায়? মধ্যমায়ের দেশে। তাহলে তোমরা হয়তো বলতে পারো মধ্যমায়ের দেশে গেলে কি সুবিধাটা পাবো? মধ্যমায়ের দেশে যখন আমরা চলে যেতে পারবো, তখন আমাদের জীবনযাত্রার মান হবে অনেক উন্নত, আমাদের মাথা পিছু আয় অনেক বেড়ে যাবে। আমাদের যে স্বপ্নের দেশের কথা বলি, স্বপ্নের শহরের কথা বলি, স্বপ্নের জীবনের কথা বলি, সবগুলো আমাদের কিছু কিছু পূরণ হয়ে যাবে। তাহলে 17টি অভিষ্ট যদি আমরা পূরণ করতে পারি 2030 সালের মধ্যে, তাহলে আমরা মধ্যমায়ের দেশে চলে যাব। তো এই জন্য তোমাদের এই শব্দ দুটি আমি লিখলাম, মধ্যমায়ের দেশ এবং 2030 সাল। তো শিক্ষার্থীরা, আমরা আশা করি আমরা এই লক্ষ্যগুলো পূরণ করতে পারবো। এই লক্ষ্যগুলো পূরণের মাধ্যমে জাতি এবং দেশ অনেক উন্নত হবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের মতো আমি আমার ক্লাস এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।